ম্যাগনেটিক থিওরি ফাইনালের লেকচার 1 ফাইনাল লেকচার 1 টপিক এমআরআই ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং 3 তারিখ 9 ঠিক আছে। আচ্ছা দেখেন, সো আমরা বেসিক্যালি তিনটা জিনিস পড়বো, ঠিক আছে। এমআরআই পড়বো, ইকো পড়বো আর ইসিজি পড়বো। এই তিনটা সিস্টেম এবং এই তিনটার সাথে রিলেটেড জিনিসপত্র আমরা পড়বো। ফাইনালি এখান থেকে কোয়েশ্চেন হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা যেটা করবো যে আজকে আমরা সাজেশন দিব। সাজেশন বলতে এমআরআই এর সাজেশন দিয়ে তারপরে লেকচারটা শুরু করবো, যে কোন কোন স্লাইড আমাদের বেশি ইম্পর্টেন্ট, ওইখান থেকে কী ধরনের প্রশ্ন হইতে পারে এগুলো আমরা ডিসকাস করবো, তারপর আমরা স্লাইডটা বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে দেখেন, প্রথম বেসিক যদি কোয়েশ্চেন করি তাহলে ফার্স্টে একটা কোয়েশ্চেন এটাই আসতে পারে যে এমআরআইটা কী, ঠিক আছে। এমআরআই কী, তাহলে ওইটা হলো কি ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ঠিক আছে। তারপরে হলো আমাদের যদি এমআরআই কেন ব্যবহার করা হয় সেটা, ঠিক আছে। তাহলে আমি বলি স্লাইড নাম্বারগুলো আপনারা লেখেন। স্লাইড নাম্বার হলো 5, আচ্ছা না ওই ডান দিকে দেখেন, এই যে এখানে উপরে নাম্বারিংয়ের সমস্যা আছে, ঠিক আছে। আপনারা এই যে ডানের এটা দেখবেন, এই যে এই জায়গাটা দেখেন, ঠিক আছে। 2 স্লাইড নাম্বার 2, তারপর হলো 8, 9, 2, 8, 9, 10 আর 11, ঠিক আছে। এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে, হ্যাঁ ঠিক আছে, এখান থেকে কোয়েশ্চেন আসবে। এখন কোয়েশ্চেনটা তো লিখতে পারেন যে হোয়াট ইজ এমআরআই, এটা একটা কোয়েশ্চেন আসতে পারে। দেন ওয়াই উই ইউজ এমআরআই অথবা ওয়াই উই নিড এমআরআই, ঠিক আছে। ওয়াই উই ইউজ অথবা ওয়াই উই নিড এমআরআই, এইটা দুটো কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা গেল। আর দেন কোয়েশ্চেন আসতে পারে ওয়ার ইজ দ্য সোর্স অফ দ্য সিগন্যাল, আচ্ছা না এই যে কোয়েশ্চেন আসতে পারে এইটা, হোয়াট ইজ এক্সাইটেশন অ্যান্ড রিলে, এই যে হোয়াট ইজ এক্সাইটেশন অ্যান্ড আরেকটা টপিক আসবে রিল্যাক্সেশন, রিল্যাক্সেশন, ঠিক আছে। এইটা একটা কোয়েশ্চেন আসতে পারে, হ্যাঁ ঠিক আছে। এক্সাইটেশন অ্যান্ড রিল্যাক্সেশন, তারপরে হোয়াট আর দ্য ম্যাগনেটিক ফিল্ডস, এটা আসতে পারে। হোয়াট আর দ্য ম্যাগনেটিক ফিল্ডস ইন এমআরআই, ঠিক আছে। এই কোয়েশ্চেন আসতে পারে। তারপরে হলো আপনার এগুলোর জন্য আপনি স্লাইড নাম্বার যেটা পড়বেন সেটা হলো যে স্লাইড নাম্বার হলো 17, তারপর 18, 19, ঠিক আছে। 17, 18, 19 পড়লে হয়ে যাবে, ঠিক আছে। 18, 19, আচ্ছা দেখেন এরপরে আসবে সিকোয়েন্সিংগুলো, এই যে এটা, এই যে সিকোয়েন্স প্রোগ্রামিং অ্যান্ড ইমেজ কন্ট্রাস্ট, তাই ঠিক আছে। আমি বলতেছি এরপরে কোয়েশ্চেনটা আসবে এরকম যে হোয়াট আর দ্য সিকোয়েন্সিং অ্যাভেলেবল ফর এমআরআই, ঠিক আছে। সাবির একটা গ্রুপ খুলতে বলছিলাম, গ্রুপ খুলছেন? হোয়াট আর দ্য সিকোয়েন্সিং ফর এমআরআই এক্সপ্লেন, এমআরআই অথবা এইটাই আবার আসতে পারে যে এক্সপ্লেন দ্য সিকোয়েন্সিং ইন এমআরআই। আচ্ছা ভিডিওটা একটু পজ দেন তো, ঠিক আছে। তাহলে এই হলো সাজেশন এমআরআই থেকে, এই কোয়েশ্চেনগুলো আসবে। তাহলে আমরা আজকে এমআরআইটা পড়ি, ঠিক আছে। এমআরআইটা পড়ার আগে
আমরা একটা ভিডিও প্লে করি, ঠিক আছে? প্রথমে ভিডিওটা দেখি, তারপর আমরা ডিটেলসে যাই, ঠিক আছে? আমরা ভিডিওটা দেখি। আমরা জাস্ট ছোট্ট একটা ভিডিও দেখি আগে, হ্যাঁ? ঠিক আছে, দেখেন সবাই। সাউন্ড নাই কেন? টিভিটা দিতে হবে। Commonly known as MRI, helps doctors find, watch, and treat medical problems. MRI uses very strong magnets, radio waves, and a computer to make pictures of the inside of the body. MRI pictures are more detailed than those made with other methods. There are many reasons to have MRI. MRI may find bleeding, such as bleeding in the brain, brain changes, as in stroke, problems with your back, such as a herniated disc, and an injury inside the body, such as a torn anterior cruciate ligament. Before MRI, you will remove all metal objects. And it's not safe to have MRI with some medical implants. You should tell the MRI technologist about any metal, device, or implant you may have in your body, such as a pacemaker. To prepare for MRI, you will lie on a table just outside the scanner. MRI scanners are very noisy, so you will probably wear earplugs or headphones. Different equipment, such as pillows and straps, will help you stay in the correct position. Once you are ready, the table will slide into the scanner. Most often, closed scanners, such as this one, are used. The area inside is very narrow. In some areas, open scanners are available. This scanner is open on the sides, so you won't be completely surrounded by the machine. However, the pictures may not be as good as with closed scanners. For either type of scanner, a technologist will operate it from the next room. You will be able to talk to each other through a two-way speaker. During the scan, magnets in the machine will create a strong magnetic field. This will not harm you. Then, the scanner will send radio waves through your body. This will not harm you. When the radio waves are turned off, the scanner will pick up energy signals from your body. These signals are used to make the pictures. During the scan, you will have to stay very still so the images will be clear. You may be asked to hold your breath for a short time. MRIs may take 30 to 45 minutes or longer to complete. In some cases, you may get contrast dye with your MRI. The dye helps make clearer pictures. After the MRI, you can resume your normal activities. If you received contrast dye,
The technologist may ask you to drink plenty of water or other healthy drinks to help your kidneys remove the dye from your body. আচ্ছা ঠিক আছে, তো বেসিক্যালি আমাদের মেইন টার্গেটটা হলো যে ধরেন আমরা এই কোর্সটা বা এই টপিকগুলো কেন এই সাবজেক্টে পড়বো ফার্স্টে তো জানতে হবে, রাইট? না জানলে তো আসলে আমাদের ফিউচারে আসলে আমরা এটার কোনো ইমপ্লিমেন্টেশন না দেখলে তো জানি। তো বেসিক্যালি এইটা হলো যে ধরেন এই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বর্তমানে অনেক নাম করতেছে। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আলাদা একটা সাবজেক্ট আছে এখন বর্তমানে, বাট আগে যেটা ছিল, আগে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংটা ছিল ট্রিপলির একটা সাব ডিভিশন ছিল, বাট বর্তমানে এটা আলাদাভাবে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ইউনিভার্সিটিতে হায়ার স্টাডিজের জন্য ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, না ক্ষতি হয় না, এইটাই আজকে আমরা ডিসকাস করবো। এটা আসলে ভুল ধারণা, কোষের মধ্যে ক্ষতি হয় না, এটা যারা বলে তাদের ক্ষতি হয়, যাদের অলরেডি আপনার আছে। এই ভিডিওটা একটু পজ করেন তো। আমাদের ফার্স্টে এই কথাটার মধ্যে অনেক কিছু লুকানো আছে, রাইট? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, তাহলে দেখি বলেন ম্যাগনেটিক মানে কি? চুম্বক দিয়ে কোনো কিছু একটা করা হবে, রাইট? আচ্ছা গেল। দেন রেজোনেন্স কথাটার মানে কি বলেন তো? রেজোনেন্স পড়ার কথা এসিতে বলেন, কিন্তু ভুলে গেছি। কেন ভুলে গেছেন? রিকল করেন, রেজোনেন্স কথাটা রিকল করেন। ওই রেজোনেন্স যদি এখন না বুঝেন তাহলে আলটিমেটলি বুঝবেন না যে ওই ইমেজটা বেসিক্যালি মেইন কি। এই টপিকটার মেইন হলো যে আমি কিভাবে ওই যন্ত্রটা দিয়ে এই ইমেজটা তৈরি করি, রাইট? তো ইমেজটা তৈরি করার একটা মেকানিজম অবশ্যই আছে, সেই মেকানিজমটা আমার কি নামের মধ্যে তো অলরেডি বলেই দিচ্ছে, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। দ্যাট মিনস কি, আমি যে ভিডিওটা দেখলাম বেসিক্যালি আমরা কি করতেছি, একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতেছি। ওই ফিল্ড ক্রিয়েট করে ওটার মাঝখান দিয়ে আমি মানে যার এমআরআই করা দরকার তাকে পাস করতেছি, বা যেই শরীরের যে অঙ্গটার করা দরকার সেটা আমি পাস করতেছি। তো পাস করার সময় অবশ্যই রেজোনেন্স একটা ফ্যাক্টর। এখন রেজোনেন্সটা কি দেখি বলেন, এসিতে পড়ছেন, বলেন হোয়াট ইজ রেজোনেন্স, বলেন। হ্যাঁ কাছাকাছি গেছেন তো, বলেন। আচ্ছা দেখেন রেজোনেন্স তাহলে কি বলছে, দেখেন রেজোনেন্স ইন ফিজিক্স রিলেটিভলি লার্জ সিলেক্টিভ রেসপন্স অফ অ্যান object or a system that vibrates in step or phase with an externally applied oscillatory force. Resonance was, ঠিক আছে? তার মানে কি বলছে দেখেন, প্রথম কথাগুলো বোঝার চেষ্টা করেন। রেজোনেন্স সর্বপ্রথম মনে রাখবেন, রেজোনেন্স কথাটা আসছে কোথা থেকে? রেজিস্ট্যান্স, রাইট? রেজিস্ট্যান্স দ্যাট মিনস কি রেজোনেন্স। এখন যখন তার মানে কি আমার ওই যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হয়েছে ওটার মাঝখান দিয়ে যখন কোনো কিছু যাচ্ছে, দ্যাট মিনস কি আমার যখন একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, আমি যদি মাঝখানে কিছু একটা রাখি, একটা লোহা বা কিছু রাখি, দ্যাট মিনস ওখানে কি ইলেকট্রিসিটি ফ্লো করে। সো দ্যাট মিনস কি আমার বডিটা যখন ওখানে যাবে ডেফিনেটলি আমার বডিও কি একটা পরিবাহিত, কারণ আমরা যখন অনেক হাই ভোল্টেজ লাইনে ধরি কারেন্টটা তো আমার শরীর দিয়ে যায়, দ্যাট মিনস আমি এটা পরিবাহিত। তার মানে কি সেখানেও কি হচ্ছে, একটা কারেন্ট ফ্লো করতেছে। তাহলে এখন কারেন্ট ফ্লো করতেছে, কিন্তু আমার বডিটা কি ওরকম খুব স্মুথ ফ্লো করবে না, আমার বডিরও তো একটা রেজিস্ট্যান্স আছে। সে কী করবে? বাধা দেওয়ার চেষ্টা করবে। সেই বাধা দেওয়ার চেষ্টা করলে কি হবে, ওই যে যে জায়গাগুলোতে বাধা দিচ্ছে ওখানে একটা ইমেজ ক্রিয়েট হচ্ছে। কথা বুঝেন? যখন আমরা যখন একটা কোনো কিছু দেখি, আমরা কি পড়ছি যে একটা ওয়েভ তরঙ্গ দৈর্ঘ্য আমাদের চোখে লাগে দেখে আমরা বলতেছি এই কালারটাকে সাদা, এই কালারটাকে কালো, কারণ ওই কালো কালারের তরঙ্গ দৈর্ঘ্যটাই আমার চোখে লাগতেছে এবং সেটা আমার ব্রেনকে হিট করতেছে দেখে আমরা বলতেছি এটা সাদা, এটা কালো। তো সিমিলারলি এখন যদি আমি রেজোনেন্স বলি, তাহলে দেখেন রিলেটিভলি লার্জ সিলেক্টিভ রেসপন্স, তাহলে মানে কি মোটামুটিভাবে একটা বড় রেসপন্স, একটা বড় সাইজের রেসপন্স অফ অ্যান অবজেক্ট। তার মানে কি ওই যে আমার যে বডিটা, ওই বডির একটা রেসপন্স কী করছে, ওই বডির একটা রেসপন্স অর আ সিস্টেম দ্যাট ভাইব্রেটস। তার মানে কি আমার ওই বডিতে যখন যাচ্ছে দ্যাট মিনস কি ভিতর দিয়ে কি ভাইব্রেট হয়ে যাচ্ছে না? ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে কী হবে? ভাইব্রেট হবে, তো অবশ্যই ভাইব্রেট হবে, রাইট? ভাইব্রেটস ইন স্টেপ অর ফেজ। তার মানে কি ওই যে ভাইব্রেশনটা হইতেছে এটা কি হবে? বিভিন্ন স্টেপে হবে অথবা কী হবে? ফেজ হবে। দ্যাট মিনস কি আমার এই বডির এখান থেকে এই পর্যন্ত যদি ভাইব্রেট হয়, দ্যাট মিনস আমার মাথার এখানে যে পরিমাণ যে ফেজ অ্যাঙ্গেলটাতে যাবে
এখানে কিন্তু সেই ফেজ অ্যাঙ্গেলে যাবে না, বিকজ আমার বডি পার্টের এক এক জায়গায় এক একভাবে তৈরি, মেকানিজম বা কনস্ট্রাকশন ডিফারেন্ট। আমার ব্রেনের এখানে যে পরিমাণ হাড্ডি আছে, কারণ কি আমার মাথাটা পুরোটাকে একটা স্কাল্প, রাইট? আর আমার যে স্টমাক কি স্কাল্প না, এখানে হলো কি টিস্যু। তো তাহলে টিস্যুর মধ্যে যে পরিমাণ ভাইব্রেশন হবে, স্কাল্পে কি সেই পরিমাণ ভাইব্রেশন হবে না। তো এক একটা বডি পার্টে এক এক রকম ভাইব্রেশন, দেখেন ভাইব্রেশন দিয়ে যাবে, তাহলে কী হবে, ফেজ তৈরি হবে। কারণ কি আমার যে ফেজ অ্যাঙ্গেলগুলো অনেক ম্যাটার করে, ঠিক আছে? ফেজ তৈরি হবে উইথ অ্যান এক্সটার্নালি অ্যাপ্লাইড অসিলেটরি ফোর্স, তাহলে ওইটাই হলো আমার কি রেজোনেন্স। ওই যে ফেজটা ক্রিয়েট হয়েছে। এখন এই রেজোনেন্সের একটা এক্সাম্পল দেখি যদি বলেন, যেমন ধরেন আমাদের বাসা বাড়িতে আমরা যে সিলিং ফ্যান ব্যবহার করি, সিলিং ফ্যানে সবসময় কী থাকে, দুইটা মোটর থাকে, দুইটা কয়েল থাকে, রাইট? একটা স্টার্টিং কয়েল, একটা রানিং কয়েল। মাঝখানে যখন আপনি ক্যাপাসিটারটা দেন, এই ক্যাপাসিটারটা কী করে বলেন তো, দুইটার মাঝখানে একটা কী তৈরি করে, ফেজ তৈরি করে। ফেজ, কারণ ওই ফেজের কারণেই আপনার কি হয়, আপনার ওই ক্যাপাসিটারের কারণে আপনার কী হয়, ভোল্টেজটা রেগুলেট করতে পারেন। এখন যখন ক্যাপাসিটারটা দুর্বল হয়ে যায়, তখন আমার কী হয়, ফেজটা কমে যায়, ফেজ অ্যাঙ্গেলটা কমে যায়, রাইট? তখন আমার ফ্যানের কি স্পিড আমি একে দিলেও যা, দুয়ে দিলেও তা, তখন আমি কী করি, ক্যাপাসিটার চেঞ্জ করি। সো এই রেজোনেন্সের কারণে এই জিনিসটা হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন দেখেন ওই যে যেটা, এই যে এইটা একটা মজার জিনিস, এই লোকটাকে দেখ বলেন তো, দেখছেন আপনারা, অনেক মুভি দেখছেন, ম্যাগনিটো। এক্সম্যান দেখেন নাই? না, এক্সম্যানের ভিলেন ম্যাগনিটো, ও তো সব কিছু আকর্ষণ করতে পারে। হ্যাঁ ঠিক আছে, ম্যাগনেট দিয়ে। আচ্ছা এটা দেখে নিন পরে। আরে কি রে, আচ্ছা দেখেন এখন হলো ওয়াই ইউজ এমআরআই, তাহলে একটা কি বলছে, নন ইনভেসিভ ইনভেস্টিগেশন অফ দ্য অ্যানাটমি। মানে কি অ্যানাটমি, মানে কি আমার হাড্ডি, রাইট? হাড্ডির এমন কিছু কিছু জায়গা থাকে, যেমন ধরেন আমরা ভিডিওতে কি দেখছিলাম, যে আমার হাঁটুর মাঝখানে যখন ওই অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট যেটা আমার হয়, ওইটা তো আমি এক্সরেতে ধরতে পারবো না, কারণ ওই যে পাতলা একটা তারপর যে পিছনে যে কোমরে যে স্লিপ ডিস্ক হয়, ওইটাও তো আমি এক্সরের মাধ্যমে ধরতে পারবো না। তো ওই জিনিসগুলো করার জন্য আমার এমআরআই লাগে। আরেকটা কি বলছে, 3D ভলিউমেট্রিক ইমেজিং। এই যে 3D ভলিউমেট্রিক ইমেজিংটা আমার, এটা করার জন্য আমার এমআরআই লাগে। আচ্ছা আর কি লাগে 3D ভলিউমেট্রিক? আরেকটা বলেছে নন আয়োজিং রেডিয়েশন, ঠিক আছে, নন আয়োনাইজিং রেডিয়েশন। এখন দেখেন নন আয়োনাইজিং রেডিয়েশনটা কি, এখানে কি বলছে দেখেন। আচ্ছা দেখেন এখানে নন আয়োজিং রেডিয়েশনটা কি, রেডিয়েশনটাকে দেখে কে বলতে পারেন বলুন তো, রেডিয়েশনটা কি? নন আয়োনাইজিং তো পরে, আগে রেডিয়েশনটা কি? হ্যাঁ ইলেকট্রনগুলো বাইরে যাওয়া। তাহলে এখন ওইখানে তাহলে আয়োনাইজিংয়ের সম্পর্ক কি? ডেফিনেটলি ইলেকট্রন যখন বাইরে যাবে আসবে, তখন কী হবে, আরেকটার সাথে কি বন্ড তৈরি করার চেষ্টা করবে। ওই বন্ড তৈরি করার চেষ্টা করলে তখন কি হবে, আয়োনাইজ হয়ে যাবে পাশের এটা। তো ওইটাই এখানে, হ্যাঁ তো ওইটাই এখানে বলছে যে নন আয়োনাইজিং রেডিয়েশন। তার মানে কি এমআরআইতে যেটা হয় সেটা হলো কি নন আয়োনাইজিং রেডিয়েশন, যেই জন্য আপনার ক্ষতি হওয়ার কোনো চান্স নাই। যদি আয়োনাইজিং রেডিয়েশন হইতো তখন আপনার ব্রেনে ক্ষতি করতো, তখন আপনার ওই যে ওই রেডিয়েশনটা আপনার শরীরের মধ্যে থেকে যেত। কথা বুঝে গেছে? সো এটা হলো নন আয়োনাইজিং রেডিয়েশন। এগুলোর কিছু এই যে এক্সাম্পল দেওয়া আছে এখানে দেখেন। আচ্ছা আচ্ছা আরেকটা হলো গ্রেট ফর সফট বডি টিস্যুস। এখন দেখেন এখানে আরেকটা কি বলছে, ফর বোন অর মেটাল ম্যাটেরিয়াল সিটি অর এক্সরেজ স্টিল রিকমেন্ডেড। মানে কি হাড্ডির জন্য স্টিল আমাদের কি বলছে, হাড্ডিতে ফাটলের জন্য আমার কি দরকার, এক্সরেটাই রিকমেন্ডেড, অথবা সিটি স্ক্যান। আরও একটা টেকনিক আছে, সেটা কি সিটি স্ক্যান। আরেকটা বলছে কি capability of measuring various chemical, physical, functional properties of organs and we are still exploring। মানে এমআরআই এখনও ইন ডেভেলপমেন্ট আছে। তো ফিউচারে যদি এইটা নিয়েও কেউ রিসার্চ করে, মোটামুটি সে ভালো একটা পিএইচডি করতে পারবে। এখন আরও দেখেন হোয়ার ইজ দ্য সোর্স অফ দ্য সিগন্যাল। তার মানে কি এতক্ষণ ধরে যে আমরা পড়লাম যে রেজোনেন্সের মাধ্যমে ইমেজিং হইতেছে, তাহলে সোর্সটা কোথায়, হোয়ার ইজ দ্য সোর্স, রাইট? তাহলে এখন দেখেন সোর্সটা কী বলছে, দেখেন এই যে আরএফ এক্সাইটেশন। এখন আরএফটা কি, আরএফ এক্সাইটেশন বা আরএফ ট্রান্সমিটার রেডিও ফ্রিকোয়েন্সি। তাহলে রেডিও ফ্রিকোয়েন্সিটা কি ডিটেলস বলতে পারবেন কেউ? আচ্ছা এখন হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, উদাহরণস্বরূপ বাংলাদেশের যে রেডিও চ্যানেলগুলো আছে, রাইট, বাংলাদেশের যে রেডিও চ্যানেলগুলো আছে
একটা আছে কি 88.4 আছে একটা, রাইট, 89.6 আছে, এরকম আছে না? তো এখন আমাকে বলেন এগুলো প্রত্যেকটা কি একটা রেডিও ফ্রিকোয়েন্সি। এখন তাহলে এই 88.4 দিলে ওই বাংলাদেশি চ্যানেলটা কেন আসবে, আর 89.6 দিলে আরেকটা চ্যানেল কেন আসবে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স, বা কেন বলেন তো? না ফ্রিকোয়েন্সি আলাদা তো বুঝলাম, না না, কিন্তু এই যে 88.4 কেমনে পাইছে আর 89.6 কেমনে পাইছে? হ্যাঁ, কিন্তু কিভাবে পাইছে সেটাই তো বললাম। এরকম তো ভাইঙ্গা ভাইঙ্গা তো আর ফ্রিকোয়েন্সি তো বাংলাদেশে ধরেন টেলিকমিউনিকেশন খাতে নাই, রাইট? তাইলে বাংলাদেশের টেলিকমিউনিকেশন খাতে কি আছে? এখন দেখেন আপনি যদি ইন্টারনেটে দেখেন দেখবেন যে ইউএস এর একটা রেঞ্জ আছে ফ্রিকোয়েন্সির, বাংলাদেশের একটা রেঞ্জ আছে ফ্রিকোয়েন্সি, রাইট? কিন্তু এই ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কার? এটা টেলিকম মিনিস্ট্রির আন্ডারে। এটা কার আন্ডারে? টেলিকম মিনিস্ট্রির আন্ডারে, রাইট? বাংলাদেশের একটা, ইউএস এর একটা। এখন কিন্তু বাংলাদেশের যেটা আছে, এখন বাংলাদেশের এখানে তো বলা নাই যে 88.4 অথবা 89.6 বলা আছে নাই। তাহলে এটা কি করছে ওরা? এই রেডিও ফ্রিকোয়েন্সিটা আমার কি করছে ওরা, যে এই কোম্পানিগুলো যখন করছে, এই কোম্পানিগুলো যখন অ্যাপ্লাই করছে, এই কোম্পানিগুলোর জন্য কী করছে, ভাগ করে দিছে। ভাগ করে দিয়ে তখন ওদের সাথে যখন কমিটমেন্টে হয়েছে তখন ওদেরকে বলা হয়েছে যে আমি তোমাকে এই অ্যামাউন্টটা দিব, এবং তোমার যে একটা কোড যে ভ্যালু যেটা থাকবে, যেটা দিয়ে আমি তোমার ডিটেলস ভ্যালুটা বুঝবো, মেবি এইটার সাথে আরও কিছু মাল্টিপ্লাই করলে ওদের অরিজিনাল ভ্যালুটা আসে, ঠিক আছে? ওইটা আপনারা হয়তো টেলিকমে দেখতে পারবেন। তো ওই জন্য ওইটার একটা কোড যেটা বলে সেটা হলো এইটা ওরা ভাগ করে দিছে একটা কোম্পানিকে, বাট ওভারঅল যেটা থাকবে সেটা বাংলাদেশ টেলিকম মিনিস্ট্রির কাছে বড় আকারে একটা ওয়েভলেন্থ থাকবে, যেটা ওরা ইউজ করতে পারছে। এটা ইউজ করার জন্য লাইসেন্সিং লাগে। তো সিমিলারলি এমআরআই সবগুলো হাসপাতাল করতে পারবে না, বা এমআরআই সব ধরনের মেশিন আপনি ব্যবহার করতে পারবেন না। যেটা শুধুমাত্র যেই দেশে অথরাইজড ওই দেশে ওই এমআরআই মেশিনটা ব্যবহার করতে পারবেন, বিকজ এখানে রেডিও ফ্রিকোয়েন্সিটা আপনার অনুমোদন ছাড়া ব্যবহার করা যাবে না। কথা বুঝে গেছে? আচ্ছা, না ইন্টারনাল রেডিও ফ্রিকোয়েন্সি ওইটা তো খুবই নগণ্য। যেমন ধরেন আপনার যে কোনো কেউ তো RFID কার্ড ইউজ করতে পারে। ফর এক্সাম্পল আমার এখানে তো রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফায়ার থাকতেই পারে। ওইটার যে ওইটা তো আসলে আপনার বডির জন্য আমার বডির জন্য ক্ষতিকর না, নাহলে তো আমরা আইডি কার্ড লাগায় ঘুরতে পারতাম না। বা অনেক সময় দেখবেন ওই যে স্ক্র্যাচ করা যায়, ওইটা কীভাবে করে? ওইটা তো ওই যে RFID, ওই যে দেখবেন যে কিছু কিছু আইডি কার্ডের পিছনে পুরোটা কালো একটা লাইন থাকে, ওইটা তো RFID, ঠিক আছে? সো ওইটা অন্য জিনিস, ওইটার যে সিগন্যাল বা ওইটার যে স্ট্রেন্থ, ওইটা আসলে আমার শরীরের জন্য কোনো ক্ষতিকারক না। বাট এইটা আমার শরীরের জন্য একটু এই জন্য যেটা হয় যে একটা মিনিমাল রেঞ্জ আমাকে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তাহলে ওই সোর্সটা কোথা থেকে আসে? ওই যে RF ট্রান্সমিশন আর RF এক্সাইটেশন থেকে আসে। ওইটা যখন এক্সাইটেশন হয়, এই যে ম্যাগনেটিক ফিল্ড, এটা কি হলো? ওই যে ম্যাগনেটিক ফিল্ড যেটা গোল গোল ঘুরতেছে, এরপরে ওইখান থেকে যেটা আসে, রিসিভার কি রিসিভ করে? NMR সিগন্যাল। NMR কি বলেন তো? বলেন। নিউক্লিয়ার ম্যাগনেটিক, এই যে এখানে লেখা আছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স ফেনোমেনন। এখন নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স কি? নিউক্লিয়ার কি? আমরা জানি যে পারমাণবিক যে কোনো কিছুকে নিউক্লিয়ার বলে, রাইট? তাহলে ম্যাগনেটিক রেজোনেন্স তার মানে কি? নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্সটা কীরকম হবে? ওই যে আমাদের একটা ছোটোবেলায় পড়ছিলাম না যে E=mc²। এখন ওইখানে একটা কথা বলছিল না আইনস্টাইন, যে আমাকে শুধু তুমি যদি একটা ওই ডোর লক দাও, আমি পুরো পৃথিবীটা ধ্বংস করতে পারবো, বলছিল। একটা ডোর লক মানে দরজার একটা লক দিলে সে পুরো পৃথিবীটা ধ্বংস করতে পারবে E=mc² দিয়ে। এখন mc² কেন? সিটা কি আর এমটা কি এটার মধ্যে? ভর, হ্যাঁ, আর সি আলোর বেগ। তার মানে কি এত জোরে সেটা যাবে যে ওইটা ধ্বংস করে দিবে, রাইট? তো তাইলে ওইখানে যদি হয় তাহলে ম্যাগনেটিক রেজোনেন্স। এখন নিউক্লিয়ার ম্যাগনেটিক তার মানে কি? নিউক্লিয়ার যে কোনো কিছু কি অনেক পরমাণু অণুর ওগুলো অনেক বেশি সংমিশ্রণ থাকে, রাইট? এখন আমরা যদি ওই সিগন্যালটার কথা চিন্তা করি তাহলে আমরা একটু আরও ডিটেলসে যাই। ধরেন আমাদের এখানে যদি আমরা দেখি যে NMR সিগন্যাল বলতে কি আসে দেখেন। এখন দেখেন NMR সিগন্যাল কি বলছে? রেফার্স টু দ্য মেজারমেন্ট অফ নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স হুইচ ইজ ট্রেডিশনালি রিপ্রেজেন্টেড অ্যাজ অ্যাবজর্পশন পিক অ্যান্ড ক্যারেক্টারাইজড বাই প্রপার্টিজ সাচ অ্যাজ ইন্টেন্সিটি, কেমিক্যাল শিফট, লাইট। তাহলে আমাদের শরীরে MR এর ক্ষেত্রে কোনটা ইউজ হয়?
ইন্টেন্সিটিটা কি বলো তো, বাংলা কি ইন্টেন্সিটি, বাংলা কি? না, আলোর বিস্তার। ইন্টেন্সিটি মানে আলোর কতটুকু ইন্টেন্স আছে, মানে ইন্টেন্সিটি মানে কি এই রুমটা কতটুকু আলোকিত সেটাই, ঠিক আছে। তো বলছে যে ওইটারই মেজারমেন্টটা হলো এনএমআর সিগন্যাল, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। তো এখন এই দেখেন এই লোকগুলাকে এরাই হলো গিয়ে মূলত এমআরআই এই জিনিসগুলা বানাইছে। যেমন ধরেন এখন যদি আমি বলি, এটা কি বলছে যে NMR was first experimentally observed in 1947 nearly simultaneously by the research groups of Felix Bloch at Stanford University and Edward Purcell at Harvard University। দেখেন পৃথিবীর দুইটা নাম করা ইউনিভার্সিটি, ঠিক আছে। এরা ওইটা করছে, এই যে এই লোক হলো ব্লক, এই হলো পার্সেল। এরাই আবার পরবর্তীতে কি করছে, কিছু ইকুয়েশন দাঁড় করাইছে। এখন দেখেন হাউ টু গেট অ্যান এমআর ইমেজ, মানে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজ। এখন দেখেন ম্যাগনেটিক, আমরা স্পিন তো জানি, রাইট? হোয়াট ইজ স্পিন? ছোটোবেলা লাটিম খেলছি, রাইট? লাটিমটা ঘুরে ঘুরে একটা জায়গায় থাকে। কেউ কখনো ভাবছেন যে ধরো লাটিমটা ঘুরে কিন্তু একটা জায়গায় কেন থাকে? বিভিন্ন জায়গাতে যাইতে পারে, মানে শুরুতে না হয় বাড়ি বুড়ি খায়, কিন্তু যখন ফ্লোতে চলে আসে ও কিন্তু ওই একটা জায়গায় ঘুরতে থাকে। হ্যাঁ, কেন্দ্রমুখী বল থাকে, সমান থাকে দেখলে ও স্থির থাকে, রাইট? এই যে গুড। তো একমাত্র লাটিম ছোটবেলা উনি খেলছে, উনি পড়ছে, আপনি পড়েন নাই। এটারে ফিজিক্স, কিন্তু এই জিনিসগুলো তো মজার, রাইট? এখন ধরেন এই যে কেন্দ্রমুখী বইয়ে যদি মুখস্থ পড়তে পারে কেন্দ্রমুখী বল থাকে, পরে তো মাথা কী পড়লাম কিছুই বুঝলাম না, কিন্তু লাটিমের উদাহরণ দিয়ে পড়লে তো খুব মাথায় থাকে, রাইট? আচ্ছা, তাইলে ওই জন্য তাহলে এখন এখানে দেখেন স্পিনটা এখানে কিভাবে কাজ করে। কোয়েশ্চেন তো আসতে পারে যে স্যার এই জায়গায় কেমনি স্পিনটা কাজ করে, রাইট? এখন এই জায়গায় স্পিনটা কাজ করে হলে গিয়ে আমাদের যে এমআরআই যে মেশিনের ছবিটা দেখছি ওখানে আমাদের কীরকম গোল গোল দেখাইছে না যে ম্যাগনেটিক ফিল্ডটা, তার মানে কি ওইখানে কি হইতেছে, ওই গোল গোল ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে আপনি আছেন। ওই যে লাস্ট একটা ভিডিওতে বলছে না যে কম্বল আর হলো বেল্টটা আপনাকে কি সাহায্য করতেছে, আপনার পজিশনটা ঠিক রাখতে সাহায্য করতেছে। ওই তার মানে কি ওখানে একটা কি হচ্ছে, ফোর্স দিচ্ছে, আর ম্যাগনেটিক ফিল্ডের কি হইতেছে, একটা ফোর্স আসতেছে, তাহলে দুইটা ফোর্স একটা কি করতেছে, নালিফাই করে দিতেছে, দেখে আপনি ওখানে কি আছেন, বরাবরে শুয়ে আছেন, ঠিক আছে। তো ওইটা এখানে দেখেন, ইফ আ নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম হ্যাজ অ্যান অড নাম্বার অফ প্রোটনস অর নিউট্রনস, the atom possesses a non-zero spin angular momentum S, which is called a nuclear spin and is associated with a magnetic dipole moment mu. তারপরে বলছে for MRIs we often deal with one hydrogen atom and 70% of us is H2O। তার মানে কি আমাদের শরীরে তো কি 70% কি পানি, আর এটার এমআরআই এর মধ্যে কি থাকে, হাইড্রোজেন অ্যাটম থাকে একটা, ওই ওয়ান এখানে ওইটা। তবে the particle is not actually spinning or rotating. Spin interacts with the electromagnetic fields, whereas classic angular momentum L interacts with the gravitational force। তার মানে কি বলছে, আসলে তো আমাদের ভিতরে তো কোনো কিছু নড়াচড়া হচ্ছে না, কিন্তু ওই মেশিনের যে ইলেকট্রিক ফিল্ডটা ওইটা দেখেন, স্পিন ইন্টারাক্টস উইথ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস whereas classic angular momentum। তার মানে কি ওই মেশিনটা এমনভাবেই তৈরি করা হয়েছে যে ওইটার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ওইটার কারণে আপনার কাছে মনে হবে যে ওই ফিল্ডটা কি হইতেছে, ঘুরতেছে, বাট আসলে ওইটার পজিশন কি স্টিল আছে, ঠিক আছে। সেটাই বলছে যে উইথ দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড। এটা হলো ম্যাগনেটাইজেশনের ফর্মুলা, এম ইজ ইকুয়ালস টু এই যে লিমিট এরপরে মিউ, ঠিক আছে, সামেশন অফ মিউ। তারপরে এগুলো হলো লারমোর ফ্রিকোয়েন্সি। লারমোর ফ্রিকোয়েন্সি হলো এটা হলো যে একটা বিজ্ঞানী সে যে ফ্রিকোয়েন্সিটা দিয়েছে সেটাই লারমোর ফ্রিকোয়েন্সি। এখন দেখেন এই লারমোর ফ্রিকোয়েন্সিটা সাথে কীভাবে হয়, লারমোর ফ্রিকোয়েন্সিটা ইজ ইকুয়ালস টু কি গামা ইন্টু বি নট। গামাটা কি জাইরোম্যাগনেটিক রেশিও, ইউনিট টু দ্য ডিফারেন্ট। এখন বলো জাইরোম্যাগনেটিক রেশিওটা কি? জাইরো নামটা শুনছেন, রাইট? জাইরোস্কোপ, তাহলে জাইরোস্কোপের কাজ কি? কম্পাস, বেসিক্যালি একটা এক্সাম্পল কি, জাইরোস্কোপের একটা এক্সাম্পল কি কম্পাস, রাইট? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলে দেয়, অ্যাঙ্গেল বলে দেয়। তাহলে এখানে তাহলে কি হইতেছে দেখেন, তার মানে কি জাইরোম্যাগনেটিক রেশিও, তো ডেফিনেটলি আপনার কম্পাসটা কি এইভাবে আছে, রাইট? তো ওইটা এরকম নড়াচড়া করে না, এরকম তো এটা তো নড়াচড়া করার জন্য তো কিছু তো করতে হবে। তো ওই যে নড়াচড়া করার যে ফোর্স সেটাই হলো জাইরোম্যাগনেটিক রেশিও ইউনিট টু দ্য ডিফারেন্স। ওই জাইরোম্যাগনেটিক রেশিওর কারণে সে কি হয়, নড়াচড়া করে, করে। তো এখন এইটা তাহলে এমআরআইতে কোথায় কাজে লাগে?
এটা এমআরআইতে কাজে লাগে হলে গিয়ে ওই যে আপনার যে ম্যাগনেটিক ফিল্ডটা আপনার শরীরের মাঝখান দিয়ে যাচ্ছে আসতেছে ওই যাওয়া আসার পথে সে বিভিন্ন ডিরেকশনে যায়। কারণ কি, ডিরেকশনে না গেলে তো ইমেজটা আসবে না, রাইট? উদাহরণস্বরূপ ধরেন আপনার একটা ব্রেন, এটা যদি আমি মাথা মনে করি, রাইট? এই ব্রেনের মধ্যে তো এই যে এরকম পেঁচানো অনেক কিছু আছে না? তো ধরেন এখানে এখন ব্লিডিং হলো, এখানে ইন্টারনাল ব্লিডিং হলো, তাহলে ওই যে আমার যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেরকম যে আমাকে ধরে রাখছে, তার মানে কি ও এখান দিয়ে যখন যাবে এক ধরনের কি পাবে, ডিরেকশন পাবে। দ্যাট মিনস ও এখান দিয়ে গেলে এক ধরনের ডিরেকশন পাবে। সেটা এখন এটা কি গুগল ম্যাপে কখনো দেখছেন কি না জানি না, এক্স্যাক্ট লোকেশন না দিয়ে অনেক সময় ওই যে বলা থাকে এত ডিগ্রি, এত এক্স, এত ওয়াই বলা থাকে, রাইট? ওইটাও কি জাইরোস্কোপের কাজ। তাহলে ও এভাবে যাবে, একটা ভ্যালু দিবে, কিন্তু এদিক দিয়ে যখন যাবে তখন কী হয়ে যাবে, ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। কারণ কি, আমার সেই স্পিনটা বা জাইরোম্যাগনেটিক রেশিওটা সে সেম পাবে না। এই যে এখানে যেমন দেখেন, এই যে ওই লঙ্গিটিউড ল্যাটিটিউড যেটা বললাম, এই যে এটার একটা এক্সাম্পল এসে যে এরকম জিনিসগুলো দেখছেন না বাজারে কখনো, যে পার্কে বা ইয়াতে দেখছেন না যে বাচ্চারা যে ঘুরে, হ্যাঁ, ওইটার মধ্যে বসলে বা এরকম ঘুরলে, বা বিশেষ করে যে বিভিন্ন রাইড আছে দেখবেন যে ঘুরলে মাথা ঘুরায়। কখনো কি চিন্তা করছেন যে আসলে ঘুরলে মাথাটা কেন ঘুরায় দিয়ে বলেন তো? হ্যাঁ, তো কেন ঘুরায় বলেন তো? কারণ কি, আপনার ব্রেন কন্টিনিউয়াসলি ঘুরতেছে এবং আপনার ওই যে জাইরোম্যাগনেটিক রেশিওর কারণে গ্র্যাভিটেশনাল ফোর্স আর হলে আপনার ব্রেন কী হইতেছে, সিঙ্ক হইতে পারতেছে না। আপনি সিঙ্ক হয়ে একটা জায়গায় দাঁড়াইতে পারতেছে না, কারণ আপনার গ্র্যাভিটেশনাল ফোর্স আপনার টানতেছে, কিন্তু আপনি ওই যে জাইরোম্যাগনেটিকের কারণে তো ঘুরছেন, ঘুরার কারণে কী হয়েছে, এই জায়গার একটা লোকেশন পাইছে, এই জায়গার একটা লোকেশন পাইছে, আবার এই জায়গায়, তখন ব্রেন ফিক্স করতে পারতেছে না অ্যাকচুয়ালি লোকেশনটা কোথায়। তো তখন আপনি কী করতে চান, তখন আপনি ঘুরতে ঘুরতে একবার সামনে একবার পিছনে এরকম যান। এই জিনিসটা কিন্তু কখনো এই ফিজিক্সের ভাষায় কিন্তু বোঝার চেষ্টা করেন না। তাহলে এখন দেখছেন, হ্যাঁ, এইটা আমরা কিন্তু কখনো খেয়াল করি না, কাহিনীটা কিন্তু ওইখানে এটাই হয়। এবং এইসব জিনিসের উপরে বসলেও কিন্তু ওই একই হয়, ঘুরে এরপরে নামলে মাথাটা ঘুরাইতে থাকে। ফিজিক্স কিন্তু আসলে অনেক মজার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস এতটুকু, ভিডিও পজ করেন। হ্যাঁ হ্যাঁ।